26 জুন 2025 ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম জনসম্মুখে এলেন তিনি। বললেন আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান, অথচ তার কয়েকদিন আগেই ইসরায়েল আর আমেরিকা প্রকাশ্যে বলেছিল তার পতন চায় তারা। কে সে? কার এত বড় সাহস যে আমেরিকাকে এত বড় কথা বলতে পারে? তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। আজ আমরা তার গল্পই বলবো। গল্পটি একজন ধর্মপ্রাণ ছাত্র থেকে একজন বিপ্লবী হওয়ার। এখানেই শেষ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার এক গভীর রাজনৈতিক ও ধর্মীয় যাত্রার গল্প এটি। অনেকের কাছেই তিনি ইসলামী মূল্যবোধের রক্ষক, আবার কারো কারো কাছে তিনি ধর্মতান্ত্রিক এক নায়ক। আসলে তিনি কি? এই প্রশ্নের উত্তর হয়তো ভিডিও দেখা শেষে নিজেরাই বুঝতে পারবেন। যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে সাথেই থাকুন। 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদ শহরে এক সাধারণ কিন্তু ধর্মনিষ্ঠ পরিবারে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হলো আলী হোসেইনি খামেনি। শিশুটির পিতা ছিলেন ওই সমাজের একজন শ্রদ্ধেয় ব্যক্তি, ধর্মীয় আলেম। তার নাম ছিল আয়াতুল্লাহ সায়েদ জাওয়াদ খামেনি। পরিবারের শ্রদ্ধা, সম্মান সবই ছিল, শুধু সচ্ছলতা ছিল না, বরং জীবন ছিল দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। অবস্থা এমন ছিল যে কখনো কখনো রুটির টুকরো ভাগ করে খেতে হতো পরিবারের সদস্যদের। তবে দারিদ্র্য কখনো তাদের আত্মিক উচ্চতাকে বাধা দিতে পারেনি। ছোটবেলা থেকেই আলী ছিলেন অত্যন্ত মেধাবী ও সংযমী। 4 বছর বয়সে কোরআন পাঠ শুরু করেন তিনি এবং কৈশোরেই ধর্মীয় শিক্ষায় নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। শিয়া ইসলামী শিক্ষার অন্যতম কেন্দ্র মাশহাদের হাউজা ইলমিয়া অর্থাৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ শুরু করেন। তারপর শিক্ষার জন্য 1957 সালে চলে যান নাজাফে, কিন্তু বাবার অসুস্থতার জন্য দ্রুতই তাকে ফিরতে হয় মাশহাদে। 1958 সালে তিনি চলে যান ইরানের বিখ্যাত ধর্মীয় শহর কোমে। সেখানে তিনি অনেক বড় বড় আলেমের কাছ থেকে পাঠ গ্রহণ করেন। সেই সময়ে শেখ হাসান তাবাতাবাই ও ইমাম খোমেনির চিন্তা তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বুঝতে পারেন ধর্ম কেবল আধ্যাত্মিকতা নয়, এটি হতে পারে রাজনৈতিক পরিবর্তনেরও হাতিয়ার। একটা ভিন্ন সময়, একটা ভিন্ন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়ে উঠছিলেন আলী হোসেইনি খামেনি। সমাজের অন্যায় অবিচার দেখার জন্য আলাদাভাবে তাকাতে হতো না তাকে। শাহ মোহাম্মদ রেজা পাহলভীর দমন পীড়ন, পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন ও ইসলামী মূল্যবোধের ধ্বংস তাকে গভীরভাবে নাড়া দিত। তাই পরিবর্তনের স্বপ্ন তখন থেকেই তার ভেতরে দানা বাঁধছিল। 60-এর দশকে ইমাম রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলো ইরানে। তখন আলী খামেনি হয়ে উঠলেন রুহুল্লাহ খোমেনির প্রধান অনুসারীদের একজন। বিপ্লবের জন্য মাঠে ঘাটে কাজ করতে শুরু করলেন তিনি। মসজিদে, সভায়, সমাবেশে বক্তৃতা করে জনগণকে জাগিয়ে তুলতে লাগলেন। কিন্তু বিপ্লবের পথ এত সহজ তো নয়। একবার তার বাসায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী একটি সাউন্ড রেকর্ডার পায়। ওই রেকর্ডারের মাধ্যমে রুহুল্লাহ খোমেনির বক্তব্য রেকর্ড করতেন তিনি। এমন কর্মকাণ্ড তাকে সরকারের চোখে বিপজ্জনক চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। বলা যায় সরকারের নজরে পড়ে যান আলী খামেনি। ফলাফল যা হবার তাই হয়েছে। মোট 6 থেকে 7 বার গ্রেপ্তার হন তিনি। জেলে থাকেন প্রায় 6 বছর। একবার 3 বছরের জন্য নির্বাসিত হন আলী খামেনি। খামেনি যখন শাহ পাহলভীর আমলে গ্রেপ্তার হয়েছিলেন তখন কারাগারেও ব্যস্ত সময় কেটেছে তার। বই পড়েছেন, লিখেছেন, প্রচার করেছেন বিপ্লবের মন্ত্র। তার হাতে লেখা বক্তৃতা ও নোট জেল থেকে বাইরে পৌঁছে যেত, যা পরবর্তী আন্দোলনের মঞ্চ প্রস্তুত করত। এই বিপ্লবের বীজ বৃক্ষ হতে প্রায় 16 বছর লেগে গেল। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ইমাম রুহুল্লাহ খোমেনি তখন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, আর তার সবচেয়ে বিশ্বস্ত অনুসারীদের একজন আলী খামেনি। ততদিনে তিনি একজন আদর্শিক নেতা ও সংগঠক হয়ে উঠেছেন। ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে একের পর এক দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইসলামী বিপ্লবী গার্ডের প্রতিষ্ঠাতা সদস্যদেরও একজন আলী খামেনি। 1980 সালে তেহরানের
জুম্মার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পেলেন আলী খামেনি। 27 জুন 1981 তেহরানের আবু জার মসজিদের নামাজ শেষে বক্তব্য দিচ্ছিলেন আলী খামেনি। শ্রোতাদের মধ্যে থেকে একজন এসে বক্তব্য রেকর্ড করার জন্য রেকর্ডারটি রেখে গেলেন তার কাছে। মিনিট খানেকের মধ্যেই সেই রেকর্ডার থেকে শুরু হলো শব্দ, তারপর বিস্ফোরণ। আলী খামেনির হাত, কণ্ঠনালী ও যকৃত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলো। তখন থেকেই তার ডান হাত আজও পুরোপুরি কাজ করে না। চিকিৎসকরা বলেছিলেন তিনি হয়তো আর কথা বলতে পারবেন না, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি আবার জনসভায় দাঁড়ান। অনেকে মনে করেন সেই ঘটনা আলী খামেনিকে একটি অদম্য চরিত্রে পরিণত করে। সে সময়কার তার কণ্ঠে রেকর্ডকৃত আর্তচিৎকার এখনও ইরানে বিপ্লবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সেই বছরে অর্থাৎ 1981 সালেই 97% ভোট পেয়ে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন আলী খামেনি। এটা ছিল বিপ্লব পরবর্তী ইরানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম দিকে ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি চাইতেন না যে ধর্মগুরুরা রাজনীতিতে আসুক, কিন্তু পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। সে কারণেই ইরানের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেয়েছিলেন আলী খামেনি। খামেনি প্রেসিডেন্ট হওয়ার আগের বছর অর্থাৎ 1980 সালের সেপ্টেম্বর থেকে ইরাক-ইরান যুদ্ধ শুরু হয়। আলী খামেনি প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রেসিডেন্ট হিসেবে ইরানের সামরিক বাহিনী, বাজেট ও প্রশাসন পরিচালনায় তার দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় 1981 সালের পর 1985 সালেও ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আলী খামেনি। দীর্ঘ 8 বছর চলার পর 1988 সালের আগস্ট মাসে ইরাকের সাথে ইরানের যুদ্ধ শেষ হয়, আর আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন 1989 সাল পর্যন্ত। এবার বলি আলী খামেনি কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হলেন। 1989 সাল, তখন ইরানের ইসলামী বিপ্লবে নেতৃত্ব দেয়া ইমাম রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে ইরান। বহু বিতর্ক আর আলোচনার পর আলী খামেনিকে রাহবরে মুআজ্জাম বা সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়। সেই সময় কিন্তু তিনি একজন আয়াতুল্লাহ নন, বরং মধ্যম পর্যায়ের একজন নেতা ও ধর্মীয় পণ্ডিত ছিলেন। কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে ও পার্লামেন্টের সম্মতিতে তাকে মারজায়ে তাকলিদ অর্থাৎ অনুসরণযোগ্য আলেম হিসেবে ঘোষণা করা হয়। শুরুতেই জেনে নেই আয়াতুল্লাহ উপাধি কি এবং কিভাবে তা অর্জন করে। আয়াতুল্লাহ হলো একটি শিয়া ইসলামী ধর্মীয় উপাধি যা একজন উঁচু স্তরের ইসলামী পণ্ডিত বা মুস্তাহিদকে দেওয়া হয়। সাধারণত অনেক বছর ধরে ফিকহ বা ইসলামী আইন, তাফসির, হাদিস ইত্যাদি বিষয়ে উচ্চ পর্যায়ের শিক্ষা ও গবেষণার পর এই উপাধি অর্জন করা যায়। আলী খামেনি ইমাম খোমেনির একজন ঘনিষ্ঠ অনুসারী ছিলেন এবং ইসলামী বিপ্লবের সময় থেকে সক্রিয় ছিলেন। তিনি দীর্ঘদিন ধর্মীয় শিক্ষা নিয়েছেন। তবে অনেক বিশ্লেষকের মতেই তিনি ঐতিহ্যবাহী শিয়া হাউজায় বা ধর্মীয় শিক্ষা কেন্দ্রে শিক্ষা গ্রহণকারী অন্যান্য বড় মুস্তাহিদের মতো উচ্চ পর্যায়ের ফিকহি খ্যাতি তখন অর্জন করেননি। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়। তখন তিনি হুজ্জাতুল ইসলাম উপাধিধারী ছিলেন। এটি আয়াতুল্লাহর নিচের স্তর। তার সুপ্রিম লিডার হওয়ার জন্য আয়াতুল্লাহ হওয়া প্রয়োজন ছিল। এরপর ইরানের সরকার ঘনিষ্ঠ ধর্মীয় ও রাজনৈতিক মহলের মাধ্যমে তাকে আয়াতুল্লাহ উপাধি প্রদান করা হয়। বর্তমানে তিনি আয়াতুল্লাহ আল উজমা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ বা মারজায়ে তাকলিদ উপাধিও ব্যবহার করেন। তবে কিছু ধর্মীয় মহল এখনো তাকে প্রকৃত মারজায়ে তাকলিদ হিসেবে মেনে নেয় না। সে বিতর্ক চলমান থাকলেও আলী খামেনির নেতৃত্বে এগিয়ে যেতে থাকে ইরান। জ্বালানি, পরমাণু প্রযুক্তি, প্রতিরক্ষা এবং আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব বাড়তে থাকে, পরিণত হয় একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তিতে। এবার আমরা পরমাণু ইস্যু এবং আমেরিকার সাথে দ্বন্দ্ব নিয়ে কথা বলবো। তবে এর জন্য আমাদের ইমাম রুহুল্লাহ খোমেনির সময়টাতে ফিরে যেতে হবে।
1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে, যার ফলে আমেরিকা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে সরিয়ে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাসে হামলা ও কূটনীতিকদের জিম্মি করে রাখা হয়, যার ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে পড়ে। আমেরিকা তখন থেকেই ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। এই শত্রুতার ধারাবাহিকতায় 1989 সালে আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হলে তিনিও আমেরিকার বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করেন। 2002 সালে একটি বিরোধী ইরানি গোষ্ঠী প্রকাশ করে যে ইরান গোপনে নাতাঞ্জ ও আরাক এলাকায় পরমাণু স্থাপনা গড়ে তুলছে। এর ফলে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, সন্দেহ করে যে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে নয় বরং পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। এই কাজে ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলকেও জোরালোভাবে পাশে পায় আমেরিকা। আয়াতুল্লাহ আলী খামেনি বারবার ঘোষণা করেছেন যে ইসলাম পরমাণু অস্ত্র হারাম হিসেবে ঘোষণা করেছে এবং ইরান কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালাচ্ছে। তবে তিনি আমেরিকাকে বিশ্বাস করেন না, কারণ তিনি মনে করেন আমেরিকার আসল উদ্দেশ্য হলো ইরানের ইসলামী সরকারকে দুর্বল করা বা ফেলে দেয়া। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের সময় ইরানের সাথে দ্বন্দ্ব তুঙ্গে পৌঁছে যায়। জর্জ বুশ ইরানকে এক্সিস অফ এভিল বা শয়তানের অক্ষ হিসেবে ঘোষণা করেছিলেন। তারই ফলশ্রুতিতে 2006 সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় 2015 সালে দীর্ঘ কূটনৈতিক আলোচনা শেষে আমেরিকা ও বিশ্ব শক্তিগুলো ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে। এতে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে রাজি হয়। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি ওই চুক্তিকে আস্থার জায়গা মনে করেননি। তিনি আমেরিকার প্রতি গভীর সন্দেহ বজায় রাখেন। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে আগের চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন এবং সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেসার নীতির আওতায় ইরানের উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেন। খামেনি এটিকে আমেরিকার বিশ্বাসঘাতকতা ও প্রতারণার প্রমাণ হিসেবে তুলে ধরেন। 2025-এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানের সাথে আবারও পরমাণু সংক্রান্ত চুক্তি করার প্রক্রিয়া শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা চলা অবস্থাতেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল হামলা করে বসে ইরানে। তারই এক পর্যায়ে 22 জুন ইরানের 3টি পরমাণু কেন্দ্রে 14টি ভারী বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র। ওই বোমাগুলোর প্রতিটির ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। আমেরিকা আর ইসরায়েলের সম্মিলিত আক্রমণের উদ্দেশ্য ছিল দুটি। একটি হলো ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দেয়া, আর অন্যটি হলো আয়াতুল্লাহ আলী খামেনির পতন ঘটানো। শুধু তাই নয়, আলী খামেনিকে হত্যার আকাঙ্ক্ষা ও পরিকল্পনার কথাও উঠে আসে বারবার। এই যুদ্ধে ইরানের পরমাণু সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বহাল তবিয়তে আছেন। এই যে একটা অনবদ্য জীবন আয়াতুল্লাহ আলী খামেনির, সেটা কি একেবারেই নিখুঁত? না, খোদ ইরানেই আছে তার বিরোধী পক্ষ, তার কর্মকাণ্ডেরও আছে অনেক সমালোচনা। চলুন সেগুলো সম্পর্কেও কিছুটা ধারণা নেওয়া যাক। আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি তার শাসনামলে বিরোধীদের কণ্ঠরোধ করেছেন। সাংবাদিক, লেখক, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে হয়রানি, গ্রেপ্তার এবং গৃহবন্দী করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 2009 সালের নির্বাচনে কারচুপির অভিযোগে যে বিক্ষোভ, তা কঠোরভাবে দমন করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন। অনেকেই মনে করেন খামেনির অধীনে ইরানের রাষ্ট্রের প্রতিটি স্তরে ধর্মীয় নেতৃত্বের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। ধর্মীয় নেতা হিসেবে তিনি বিচার ব্যবস্থা, সেনাবাহিনীর, রাষ্ট্রীয় গণমাধ্যম, নির্বাচন পরিচালনাকারী পরিষদ নিয়ন্ত্রণ করেন। এই ক্ষমতার কেন্দ্রীকরণকে অনেকে ধর্মতান্ত্রিক একনায়কতন্ত্রও বলেন। আয়াতুল্লাহ আলী খামেনি বরাবরই বলেছেন, নারীর মর্যাদা তার ভিন্নতাতেই, সমতায় নয়।
তিনি নারী স্বাধীনতার পশ্চিমা ব্যাখ্যাকে ধ্বংসাত্মক সংস্কৃতি বলে আখ্যা দিয়েছেন। তবে নারীদের শিক্ষার ব্যাপারে তিনি অনেক সহনশীল এবং এখন ইরানে বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী নারী। তবু নারী পুরুষ সমান অধিকার না থাকায় আন্তর্জাতিক মহলে তিনি সমালোচিত। ইরান খামেনির অধীনে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করেছে। এটাকে অনেকে শিয়া বলয়ের অংশ হিসেবে দেখে, বিশেষত সুন্নি শাসিত দেশগুলো। এমনকি হিজবুল্লাহ, হামাস, হুতির মতো অস্ত্রধারী সংগঠনগুলো আয়াতুল্লাহ আলী খামেনির পৃষ্ঠপোষকতাতেই চলে বলে বহুল প্রচারিত। আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের স্তরে স্তরে সাজানো জটিল সব রাজনৈতিক সমীকরণ। একদিকে তিনি একজন আদর্শবাদী বিপ্লবী, যিনি ধর্ম, নৈতিকতা ও জাতীয়তাবাদকে একত্র করে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে সমালোচিত হয়েছেন দমন, পীড়ন, গণতান্ত্রিক সীমাবদ্ধতা ও আঞ্চলিক হস্তক্ষেপের জন্য। তার নেতৃত্ব একেবারেই বিতর্কমুক্ত নয়। তবু সমর্থকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসলামী মূল্যবোধের রক্ষক, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক আর একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক বলে মনে করেন। এই ছিল আমাদের আজকের গল্প। আপনি যদি এমন তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে মন্তব্য করে জানান এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।